আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হয়েছেন বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। রাজ্য জুড়ে আজ নানা অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় বন্ধ থাকছে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এই সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। এদিকে রেল সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরাও আগামীকাল কলকাতায় আসবেন। সন্ধ্যায় তারা রেল কর্তৃপক্ষ এবং রেলের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। ত্রিপুরায় আজ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে এক অনুষ্ঠানে দেশের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে যাতে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন না হয়, যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे बिहार हो, जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे। ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है। ये जनसांख्यिकी के परिवर्तन को रोकने के लिए बाड़ लगाई गई है। বেশ কিছু জরুরি কাজ নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ আরও একবার দিল্লি গেছেন। মন্ত্রিসভার দপ্তর বন্টন নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আজই তার কলকাতায় ফেরার কথা। ফিরহাদ হাকিম কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন। পুর ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি মেয়র পদে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। পরে তার পদত্যাগপত্র কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে পেশ করেন। এর আগে এক সাংবাদিক বৈঠকে ফিরহাদ পুরসভার মেয়রের মর্যাদা তিনি রাখতে পারছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মেয়র থাকাকালীন তিনি পুরো দস্তুর পুরো পরিষেবার কাজ করেছেন। আগামী দিনে যিনি পুরসভার মেয়র পদের দায়িত্ব নেবেন তিনি তার থেকেও ভালো কাজ করবেন সেই প্রত্যাশা রাখেন বলেও মন্তব্য করেন ফিরহাদ। আমি ঠিক করেছি যে আমি আজকে রেজিগনেশন দিচ্ছি এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে যারা দায়িত্ব নেবে, যারা পৌরসভা চালাবে, হয়তো আমার থেকেও ভালো হবে। অনেকে ক্রিটিসাইজ করবেন, অনেকে অনেক কিছু করবেন, কিন্তু স্বচ্ছভাবে পৌরসভা চালানো এবং মানুষের প্রত্যাশা পূরণ করা, এটাই কাজ। নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন। তাই শুভেচ্ছা দিয়ে আমি এই চেয়ার আজকে খালি করি। উল্লেখ্য, 2018 সাল থেকে ফিরহাদ কলকাতা পুরসভার মেয়র পদে আসীন ছিলেন। মেখলিগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি সহ পুরসভার 9 সদস্যের মধ্যে 6 জন আজ তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। কলকাতার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে তারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন। এদিকে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পুর প্রধানের পদ থেকে অব্যাহতির ইচ্ছে প্রকাশ করে মহকুমা শাসকের দপ্তরে ইস্তফাপত্র জমা দিয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া পুরসভার প্রধান কমলাকান্ত চক্রবর্তী। তার সঙ্গে 14 নম্বর ওয়ার্ডের সদস্য গুণেন চট্টোপাধ্যায় ও 12 নম্বর ওয়ার্ডের সদস্য ফাল্গুনী মুখোপাধ্যায়ও
মহকুমা শাসকের দপ্তরে পদত্যাগপত্র জমা দেন। পরে অবশ্য 2 কাউন্সিলর ইস্তফাপত্র তুলে নেন। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভায় বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল চেয়ারম্যান হিসেবে পুরসভার দায়িত্ব নিলেন। রাজ্যে পালা বদলের পর এই প্রথম কোনো একটি পুরসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন সাংসদ। নতুন পৌরপতিকে শপথ বাক্য পাঠ করান রায়গঞ্জ মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায়। চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি পদে নিয়োগ করা হয়েছে। তিনি সুব্রত বক্সির স্থলাভিষিক্ত হলেন। তবে শ্রী বক্সি জাতীয় সহসভাপতি পদেই থাকছেন। ডেরেক ওব্রায়েন ও দোলা সেনকে তৃণমূল কংগ্রেসের নতুন যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। তারা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সহযোগিতা করবেন। কালীঘাটে দলের সদর দপ্তরে জাতীয় কর্মসমিতির বৈঠকে আজ এই পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সায়নী ঘোষ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি থাকছেন। মহিলা তৃণমূল কংগ্রেস সভাপতি হচ্ছেন মালা রায়। তৃণমূল ছাত্র পরিষদের নতুন সভাপতি হচ্ছেন প্রিয়াঙ্কা অধিকারী। বিভিন্ন দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ আলিপুর আদালতে তোলা হলে বিচারক জামিনের আর্জি খারিজ করে এই নির্দেশ দেন। তোলাবাজি, খুনের চেষ্টা, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিকে স্বরূপ বিশ্বাসকে আজ আদালতে তোলার সময় বিজেপি বিক্ষোভ দেখায়। আইনজীবীরাও সরব হন তার বিরুদ্ধে। অন্যদিকে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর তাদের ক্লাব সুরুচি সংঘে তালা ভেঙে ঢুকে ভাঙচুর চালায় জনতা। সেখানে হদিশ মিলেছে এসি বেডরুমের। এছাড়াও সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে সরকারি জলের বোতল সহ বিভিন্ন সামগ্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আজ বিশ্ব পরিবেশ দিবস। 1973 সাল থেকে প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। রাজ্যপাল RN রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিবেশ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বর্ষব্যাপী একটি গাছ মায়ের নামে প্রকল্পের সূচনা করেন। নলবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, রাজ্যে বিদ্যালয়গুলির পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। শুধু বৃক্ষরোপণই নয়, তা যাতে মহীরুহে পরিণত হয় তাও সুনিশ্চিত করা দরকার। সমস্ত সরকার বা কর্পোরেশন দ্বারা পরিচালিত বিভিন্ন পার্কে একযোগে 6 লক্ষ ফলের গাছ মূলত রোপণ করার মধ্য দিয়ে একটি গাছ মায়ের নামে আজকে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি পালিত হচ্ছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে মন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত বলেন, আদি গঙ্গার সংস্কারে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। পরে প্লেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে পরিবেশ যে ভয়ঙ্করভাবে নষ্ট হয়েছে তার বেশিরভাগই ম্যানমেড। রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু আজ প্রথমে দিল্লির বঙ্গভবনে মায়ের নামে একটি গাছ কর্মসূচিতে চারা গাছ রোপণ করেন। পরে রাজ্যসভার সদস্য প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শৃঙ্গলার বাসভবনেও অংশ নেন বৃক্ষরোপণ কর্মসূচিতে। বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তার দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। তার অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে। এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি। এই উপলক্ষে মাই ভারতের দক্ষিণ কলকাতা শাখা আজ কলকাতায় এক পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করে। ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অধীন মাই ভারত, সশস্ত্র সীমাবল এবং চেতলা হিন্দ সংঘ যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ রক্ষার শপথ গ্রহণের পাশাপাশি সচেতনতামূলক র্যালি, চারাগাছ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দুটি বিশেষ কভার প্রকাশ করেছে। কলকাতার জিপিওতে এক অনুষ্ঠানে এই বিশেষ কভার দুটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পশ্চিমবঙ্গ সার্কেলের প্রধান পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনেও আজ এই উপলক্ষে পরিবেশ বান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে। রাজ্যের ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করতে ও প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে সরকার বদ্ধপরিকর বলে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন। আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিট করা হবে। যারা এই খেলাধুলোর জগতে রাজনীতিকে নিয়ে এসে এই খেলাধুলোর গরিমাময় জগৎকে কলুষিত করেছে, তারা নিশ্চিতভাবে তারা যে কাজ করেছে তার যোগ্য জবাব তারা পাবে। যে আমরা যে অভিযানে নেমেছি, যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করব, আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বশেষ শক্তি দিয়ে আমরা পশ্চিমবঙ্গের ক্রীড়াঙ্গন এবং পশ্চিমবঙ্গের প্রতিভাধর যুব খেলোয়াড়দের ভবিষ্যৎকে সুনিশ্চিত করবার জন্য
আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। জরুরি রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী বিদ্যাসাগর সেতু আগামী রবিবার আরও এক দফায় সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ওই দিন ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 16 ঘন্টা এই সেতুর ওপর দিয়ে কোনো গাড়ি চলাচল করবে না বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দক্ষিণবঙ্গে গত রাতের বিক্ষিপ্ত বৃষ্টির পর আজও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার ওপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশ বান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था। आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं। তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্প মেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে।
আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, একজন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, একজন উজবেকিস্তানের, একজন বাংলাদেশের, একজন কঙ্গোর এবং একজন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দল সহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান। ट्रेड डील की बात है, जैसा आपको पता था 1 जून से 4 जून अमेरिका की तरफ से एक टीम यहाँ आई थी उनके नेगोशिएशन के लिए, और जैसा कि आपने देखा होगा प्रेस विज्ञप्ति जो कॉमर्स मंत्रालय की तरफ से जो जारी किया गया कि ये बातचीत जो दोनों पक्षों के बीच में हुई ये काफी पॉजिटिव सकारात्मक रही। तो डील की बात चल रही है, उसको दोनों पक्षों के बीच में उसको पूरा किया जाएगा। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নির্মাণ করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বাল্টিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই Su-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রর মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে $500 কোটি একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে।
2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো।